আমি সাদ্দামের কাফির হওয়া সম্পর্কে বিশ্ববিখ্যাত আলেমে দিন, বীর মুজাহিদ, মুফতি শহীদ কমান্ডার ডক্টর আবদুল্লাহ আজম রহমতুল্লাহ এর ফতোয়ায় তোমাকে শোনাচ্ছি। তিনি বলেছেন, সাদ্দাম যে ইসলাম থেকে বের হয়ে গেছে এ ব্যাপারে আমি নিশ্চিত, কেননা তিনি বাথ পার্টির আদর্শ ও গঠনতন্ত্রে বিশ্বাসী। তিনি বাথ পার্টির একজন অন্যতম প্রচারক। কাফির খ্রিস্টান মাইকেল আফলাক তার আদর্শ ব্যক্তি। তাকে তিনি স্মরণ করেন দীক্ষাগুরু বা আদর্শিক নেতা বলে। মাইকেল আফলাক সম্পর্কে সাদ্দাম হোসেন বলেন, আমি আমার মহান দীক্ষাগুরুর সামনে 1 ঘন্টা বসে থাকলে আগামী 6 মাস চলার মতো আত্মিক শক্তি নিয়ে ফিরে আসি। এ ধরনের কথা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। তাছাড়া বাথ পার্টির সক্রিয় কর্মীরা বিশ্বাস করে এখন ইসলাম ছেড়ে সকলকে বাথ পার্টি গ্রহণ করা উচিত। ইসলামের স্থান এখন বাথ পার্টি দখল করে নিয়েছে। আরব জাতীয়তাবাদ এখন আরবদের ঐক্যের প্রধান নিয়ামক। বাথ পার্টির এ দর্শন ইসলামের চেয়ে উত্তম। এ ধরনের কথা বলার কারণে তারা ইসলাম ধর্ম থেকে বহিষ্কৃত হয়েছে। এছাড়া বাথ পার্টির লোকেরা দামেস্ক রেডিও থেকে সম্প্রচারিত একটি পংক্তির কথা মানুষের কাছে প্রচার করে। পংক্তিটি হলো, আমি বাথ পার্টিকে রব হিসেবে বিশ্বাস করি, যার কোনো অংশীদার নেই। আমি আরব জাতীয়তাবাদকে ধর্ম হিসেবে বিশ্বাস করি, যার কোনো বিকল্প নেই। বাথ পার্টির সদস্যরা বলে, আরব জাতীয়তাবাদ আমাদের নিকট একটি ধর্ম। আমরা হলাম আরব জাতীয়তাবাদী। মাহমুদ তাইমুর নামক এক বাথ পার্টির সদস্য বলেছিল, প্রত্যেক যুগে কোনো একটি বিষয়ে নবুয়ত হয়, আর এ যুগের নবুয়ত হল আরব জাতীয়তাবাদ। তাই প্রত্যেক আরবের উচিত মুসলমানদের কোরআনের উপর ঈমান আনার ন্যায় আরব জাতীয়তাবাদের উপর ঈমান আনা। তাই এরা কাফের। সাদ্দাম হলো এদের নেতা। সে তার চারপাশে বাথ পার্টির আদর্শে বিশ্বাসী একদল স্বার্থান্বেষী লোককে জড়ো করেছে। সাদ্দাম এদের বিভিন্নভাবে পুরস্কৃত করছে। কাউকে ডক্টরেট ডিগ্রি দিচ্ছে, কাউকে বিশ্ববিদ্যালয়ের উঁচু পদে আসীন করেছে। তাই বাথ পার্টির আদর্শে উজ্জীবিত হয়ে সাদ্দামকে লক্ষ্য করে শফিক কামানি নামক এক কবি বলেছিল, আমাদের মাঝে আপনার জ্যোতির্ময় পবিত্র চেহারা উজ্জ্বল হয়ে বিভা ছড়াচ্ছে আল্লাহর চেহারার ন্যায়, যাকে সিক্ত করা হয় মহিমার পরশে। নাউজুবিল্লাহ। এখন তুমি বলো, সাদ্দাম কি কাফের নয়? উপরোক্ত আলোচনার দ্বারা তো স্পষ্টভাবেই তা প্রমাণিত হলো, বলল সালমান। ধর্মদ্রোহিতার সাথে সাথে স্বদেশী জনগোষ্ঠীর উপর সাদ্দাম ও তার বাহিনীর মধ্যযুগীয় বর্বরতা ও নিষ্ঠুরতা হিটলার, মুসোলিনি, হালাকু খান ও স্টালিনের নির্মমতা ও হত্যাযজ্ঞের সাথে তুলনীয়। বললেন, মেজর সাহেব, তোমরা যতই বাপের বেটা সাদ্দাম বলে বাহবা দাও না কেন, আসলে সে পাপের বেটা সাদ্দাম। 1968 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সাদ্দামের রাজনীতির মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় যেন শিয়া ও কুর্দিদের রাজনৈতিকভাবে অবদমন, বিরোধী নেতাকর্মীদের নির্বিচারে হত্যা ও নির্যাতন। তার ক্ষমতার ভিত্তি বন্দুকের নল। দোসর হিসাবে আছে 2 পুত্র উদে কুসে, নিকট স্বজন, বাথ পার্টির নেতাকর্মী ও পেটোয়া বাহিনী রিপাবলিকান গার্ড। কি অবিশ্বাস্য নির্মমতায় সাদ্দাম নিজ দেশের জনগোষ্ঠীর বিরুদ্ধে অহর্নিশি যুদ্ধ করেছেন তা ভাবতেও গাও শিউরে ওঠে। সাদ্দাম হোসেন ছিলেন মূলত প্রেসিডেন্ট আহমদ হাসান আল বাকারের লাঠিয়াল বাহিনীর প্রধান। পরবর্তীতে অভ্যুত্থানের মাধ্যমে ইরাকের শাসক হওয়ার পর নিজেই ভাই কেমিক্যাল আলীকে তিনি লাঠিয়াল বাহিনীর প্রধান নিযুক্ত করেন। কুর্দি বিদ্রোহ দমনে কেমিক্যাল আলীর বর্বরতা আঁতকে ওঠার মতো। 1988 সালে ইরান ইরাক যুদ্ধ স্থগিত চুক্তি স্বাক্ষরিত হওয়ার 48 ঘন্টার পর ইরাকি বিমান থেকে কুর্দি গ্রামগুলোতে নির্বিচারে রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করা হয়। 1991 সালে মোহাভিলে শিয়াদের বিরুদ্ধে যে গণহত্যা চালানো হয়, আমি তার একজন প্রত্যক্ষদর্শী ছিলাম। বুলডোজার দিয়ে নিহতদের লাশ মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল।
1990 সালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদক জানান, ইরাকের মানবাধিকার পরিস্থিতি এতটা ভয়াবহ যে দ্বিতীয় মহাযুদ্ধের পর তার তুলনা পাওয়া অসম্ভব। মেজর সাহেব একটু থেমে আবার বলতে শুরু করলেন, সালমান, ইতিহাস মানব জাতির বড় শিক্ষক। ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানতে পারি, নৈতিক অধঃপতন ও বিলাসিতার দুনিয়া জুড়ে যে কোনো রাজবংশ, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক নেতার পতনের অন্যতম কারণ। ইসলামের ১৫০০ বছরের ইতিহাস প্রমাণ করে যে উমাইয়া, আব্বাসিয়া, সেলজুক, ফাতিমীয় ও ওসমানীয় রাজত্বের অবসানের পেছনে মদ, নারী ও সঙ্গীতের প্রতি শাসক ও রাজন্যবর্গের আসক্তি কার্যকর ভূমিকা পালন করেছে। উমাইয়া খলিফাদের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ ব্যতীত মোটামুটি সব খলিফা উপপত্নী রাখতেন। খলিফাগণ রাজধানী দামেস্ক সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য প্রমোদ প্রাসাদ নির্মাণ করেন। এসব প্রাসাদের শয়নকক্ষে নগ্ন চিত্রাবলী শোভা পেত। ইতিহাসের ঘটনাবলীর কি বিস্ময়কর সামঞ্জস্য ও সঙ্গতি! 1000 বছর পর সাদ্দামের রাজত্বকালে অতীতের অধঃপতন ও বিলাসিতার হুবহু মিল পাওয়া যায়। প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের 2 স্ত্রী ছাড়াও ল্যামসন্স নামে তার এক উপপত্নী আছে। সাদ্দাম অতীতের বিলাসী রাজাদের ন্যায় ইরাকের বড় বড় শহরে রাজপ্রাসাদ নির্মাণ করেছেন অনেকটা অপ্রয়োজনীয় কারণে। প্রতিটি প্রাসাদে আছে প্রমোদকুঞ্জ। এসব প্রাসাদে প্রবেশ করলে মনে হবে কোনো এক স্বর্গে এসে উঠেছি। আমি একবার সাদ্দাম হোসেনের বডিগার্ড বাহিনীর প্রধান হিসাবে একটি প্রাসাদে ঢুকেছিলাম। তার ভেতরকার অবস্থা দেখে আঁতকে উঠেছি। এরকম প্রাসাদ জীবনে তো কখনো দেখিনি, এমনকি কখনো কল্পনাও করিনি। প্রাসাদগুলোতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। কড়া নিরাপত্তা বেষ্টিত প্রাসাদে সাদ্দামের পরিবারের সদস্যরা বিভিন্ন সময় অবস্থান করে। সাদ্দাম তার দীর্ঘ শাসনকালে দেশে 8টি প্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদগুলোর বৃহদাকার বেডরুমগুলো আলিশান হোটেলের বেডরুমের আদলে গড়া। অত্যাধুনিক মানের ফার্নিচারগুলো খালি, তবে তা যাতে নষ্ট না হয় সেজন্য অত্যন্ত ভালো কাপড় দিয়ে মোড়ানো থাকে। প্রাসাদে আসা মেহমানদের জন্য রয়েছে বড় বড় সুইমিং পুল। এছাড়া অনেকগুলো দরজা। দরজাগুলো সুদৃশ্য এবং এতে রয়েছে বেশ কারুকাজ। কোনো কোনো প্রাসাদ রয়েছে যেগুলোতে প্রেসিডেন্ট সাদ্দাম বা তার পরিবারের সদস্যদের কেউ গত 10 বছরেও যাননি। তাতে কি, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য স্টাফ রয়েছে যথারীতি। 24 ঘন্টা নজরদারি ও ঝাড়া মোছার কাজে ডজন ডজন স্টাফ সেখানে কাজ করে যাচ্ছে। তাদের ধারণা, এই বুঝি প্রেসিডেন্ট তার প্রাসাদে চলে আসছেন। বসরার প্রাসাদ নির্মিত হয় 1992 সালে। সে সময় থেকে প্রেসিডেন্ট এ পর্যন্ত সেখানে 1 অথবা 2 বার গেছেন। প্রতি প্রাসাদের চারপাশে পাহারার জন্য 5 শতাধিক রিপাবলিকান গার্ড প্রস্তুত থাকে। প্রাসাদগুলোতে করিডোর, লন ও ফ্লোর অসংখ্য। প্রবেশদ্বার থেকে অভ্যর্থনা রুম পর্যন্ত যাওয়ার পথ মার্বেল পাথর ও মোজাইক পাথর দিয়ে তৈরি। শত শত কোটি ডলার ব্যয়ে নির্মিত প্রাসাদগুলোতে রয়েছে অসংখ্য কক্ষ। এর প্রতি কক্ষ ও কক্ষে যাওয়ার পথে সাদ্দাম হোসেনের ছবি টানানো। অভ্যর্থনা কক্ষের ফার্নিচার অত্যন্ত রাজকীয়। টেবিল, চেয়ার, সোফা সেট কোনোটির কমতি নেই। রয়েছে বিভিন্ন শিল্পকর্ম খচিত বড় বড় পোস্টার। দেয়ালে নগ্ন বক্ষা, স্বর্ণাকেশী সুন্দরী তরুণীর চিত্র। টেবিলে, আলমারিতে অসংখ্য বিদেশি দামি মদ ভর্তি বোতল। প্রতি রুমে সুসজ্জিত বেড পড়ে আছে। প্রতি রুমে রয়েছে একাধিক রঙিন টেলিভিশন। রান্নাঘরগুলো সুসজ্জিত। প্রাসাদের বাইরে ফুল বাগানে ঘেরা, যার পরিচর্যায় রয়েছে বেশ কিছু মালি। এক কথায় বলতে কি, প্রেসিডেন্ট সাদ্দামের এই রাজকীয় প্রাসাদগুলি দুনিয়াতে অভিশপ্ত সাদ্দাদের তৈরি বেহেশতের মতো এক একটা বেহেশতের বাগিচা যেন। বলতে বলতে মেজর সাহেব একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, সালমান, সত্যি বলতে কি, মানুষ সুখের দিনে আল্লাহকে ভুলে যায়, এমনকি আল্লাহর সাথে বেয়াদবি করতেও কুণ্ঠিত হয় না, কিন্তু দুঃখের দিনে আল্লাহর নামের জপমালা ত্যাগ করতে চায় না।
সাদ্দাম হোসেনের ব্যাপারটাও তাই ঘটেছে। সাদ্দাম হোসেন তার রাজত্বকালের সূচনাতে গঠন করেন বাথ পার্টি, যার আদর্শ সম্বন্ধে একটু আগেই তোমাকে বলেছি। 25 বছরের রাজত্বের সমাপ্তি লগ্নে সাদ্দাম জাতীয় পতাকায় আল্লাহু আকবার সংযোজন করেছেন। মুখে আল্লাহর জপমালা, মুসলমান হওয়ার গৌরব আর ইমানদার হওয়ার দাবি। কিন্তু তার এই দীর্ঘ শাসনামলে ইরাকে কোনো বিশ্ববরেণ্য আল্লামা, মুফতি, মুহাদ্দিস ও বুজুর্গের জন্ম হয়নি। আগে থেকেই যারা ছিলেন তারা পার্শ্ববর্তী দেশে হিজরত করে চলে গেছেন। কোথায় গেল মুস্তান সিরিয়া মাদ্রাসা ও নিজামিয়া মাদ্রাসা, যেখান থেকে ইমাম গাজ্জালির মতো বিশ্ববিখ্যাত দার্শনিক তৈরি হয়েছেন? আমার ভাবতেও কষ্ট হয় যে আরবি ভাষা, সাহিত্য, ইসলামিক স্টাডিজ, ফিকাহ এবং হাদিস বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য শিক্ষার্থীরা ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিশর গিয়ে থাকে। কিন্তু সাদ্দামের 25 বছরের রাজত্বকালে উচ্চতর ইসলামী উলুম হাসিলের জন্য কোনো বিদেশি ছাত্র বাগদাদ এসেছে এমন নজির নেই। সাদ্দাম হোসেন মূলত সেকুলার চিন্তাধারার লোক। ধর্মের বর্ম ও নামাবলী রাজনৈতিক চাতুর্য মাত্র। তুরস্কের কামাল পাশা, সিরিয়ার হাফিজ আল আসাদ, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, তিউনিসিয়ার হাবিব বরগুইয়া, মিশরের জামাল আব্দুল নাসের ও ইরাকের সাদ্দাম হোসেন একই চিন্তা চেতনা ও চরিত্রের লোক। বাগদাদ, বসরা, কুফা, নাজাফ, নাসিরিয়া, উম্মে কসর, কিরকুক ও তিকরিকের পথে পথে সাদ্দামের মূর্তি ও ভাস্কর্য ধর্ম বিসুখতারই স্বাক্ষর বহন করছে। তবে হ্যাঁ, সাদ্দাম ও তার প্রশাসন যেরকমই হোক না কেন, ইরাকের সেনাবাহিনীর সকলেই কিন্তু বাথ পার্টির সদস্য নয়। আমানে আরও বেশ কজন মেজর ও কর্নেল এমন আছেন যারা সদা সর্বদা নীতির প্রশ্নে অটল। অবশ্য এ কারণে মাঝে মাঝে আমাদের কঠিন সমস্যার মোকাবেলা করতে হয়। আসলে এটাই সত্য যে শাসকগণ তাদের দুর্নীতি ও পাপাচারের কারণে যখন জাতিকে ধ্বংসের বেলাভূমিতে ডুবাতে শুরু করে, তখন সেনাবাহিনীর 2-4 সে সকল কর্তব্যনিষ্ঠ কর্মী যারা নীতি, আদর্শ ও দেশপ্রেমের প্রশ্নে অটল অবিচল, তারা জাতির কাণ্ডারির দায়িত্ব পালনের চেষ্টা করেন, বলল সালমান। কখনো তারা সফল হন, আবার কখনো হন বিফল। জানি না আপনারা ইরাকি জাতির এই আধা ডুবো তরিকে রক্ষা করতে কতটুকু সফল হবেন। আমিও সেই চিন্তাই করছি সালমান, মেজর সাহেব বললেন। রুকাইয়া তার পিতার ডান পার্শ্বের চেয়ারে বসে এ সকল গুরুত্বপূর্ণ আলোচনা শুনছে, উর্নি দিয়ে তার মাথা ঢাকা। তবে এখন সে উর্নিটা এমনভাবে পড়েছে যে তাতে তার মুখমণ্ডল আশপাশ থেকে দেখার কোনো উপায় নেই। মোয়াজও খাটের উপরে সালমানের পাশে বসা। সেও এই আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করছে। সে এমন নিবিষ্ট মনে আলোচনা শুনছে যে এই মুহূর্তে কেউ দেখলে মনে করবে সেই যেন এখানের প্রধান শ্রোতা। এ পর্যায়ে রুকাইয়া বলল, আব্বাজান, আলোচনা তো অনেক হলো, এখন খানা পরিবেশন করি। মেজর সাহেব হা বলায় রুকাইয়া খাটের উপর দস্তরখানা বিছিয়ে খানা পরিবেশন করল। সে নিজেও একটি প্লেট নিয়ে পিতার পাশ দিয়ে বসে গেল। খানা খাওয়ার ফাঁকে সালমান মেজর সাহেবকে লক্ষ্য করে বলল, চাচা যান, আমার কৌতূহল নিবারণের জন্য আপনাকে একটি প্রশ্ন করতে চাই। কৌতূহল? বিস্মিত কণ্ঠে বললেন মেজর সাহেব। এই মুহূর্তে আবার তোমার কিসের কৌতূহল জাগ্রত হলো বেটা? রাত্র অনেক হয়েছে, আপনি যদি বিরক্তবোধ না করেন তবে কেবল প্রশ্নটা করতে পারি, হেসে হেসে বলল সালমান। আমি শুধু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারতে বলছি তোমার জন্য, বললেন মেজর সাহেব। যেহেতু তুমি অসুস্থ, তোমার ঠিকমতো বিশ্রাম এবং রেস্টে থাকা প্রয়োজন। কথা কম বলাই মঙ্গলজনক। ঘুম সময় মতো হওয়া উচিত। এজন্যই আমি আলোচনাটা আর সামনে বাড়াতে চাচ্ছি না। আপনি সে চিন্তা করবেন না চাচা যান, সালমান বলল। আমি তো এখন সারাক্ষণই প্রায় বিশ্রামেই থাকি এবং যখন ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা ঘুমাতে পারি। তাই আপনি যদি অনুমতি দেন তবে প্রশ্নটা করতে পারি, নতুবা এই কৌতূহল আমাকে রাতে ঠিকমতো ঘুমাতেও দেবে না। তাই নাকি? তবে করো প্রশ্ন, শুনি তোমার কৌতূহল, হেসে বললেন মেজর সাহেব। আমার প্রশ্ন এবং কৌতূহল এটাই, বলল সালমান, আপনি এত টাকা ব্যয় করে এই বাংকার কেন তৈরি করলেন? এই কি তোমার কৌতূহল, নাকি আরও কোনো প্রশ্ন আছে?
বললেন, মেজর সাহেব, অন্য প্রশ্ন থাকলে তাও বলতে পারো। আপাতত এতটুকু জানলেই চলবে, হেসে বলল সালমান। আচ্ছা সালমান, তুমি বলো তো। মেজর সাহেবও পাল্টা প্রশ্ন করলেন, আমি যে এই বাংকার তৈরি করেছি তা এখন কাজে লেগেছে কিনা? জি, তা তো অবশ্যই লেগেছে, বলল সালমান। তবে মনে করতে পারো এমন একটা সময়ের জন্যই আমি এত ব্যয়বহুল এবং সুরক্ষিত এই পাতাল কক্ষ বানিয়েছি। মেজর সাহেব বলে চললেন, অবশ্যই এর পিছনে উৎসাহদাতা আমার পরম শ্রদ্ধেয় পিতা, যিনি ছিলেন ইসলামী বিপ্লবী চেতনার সিংহপুরুষ। সারাটি জীবন তিনি দ্বীনের বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল মসজিদুল আকসা সহ সমগ্র ফিলিস্তিন ভূমিকে স্বাধীন করা এবং এই ইরাকের হারানো খেলাফত ফিরিয়ে আনা। এই লক্ষ্যেই তিনি আমাকে সেনাবাহিনীতে ভর্তি করিয়েছিলেন। কিন্তু তার জীবনে সে স্বপ্নসাদ পূরণ হবার পূর্বেই তার জীবন প্রদীপের তেল দ্রুত ফুরিয়ে আসছিল। এরই কোনো এক বিকেলে আব্বাজান আমাকে ব্যারাক থেকে ডেকে আনালেন। আমি এসে পৌঁছলে আমাকে তিনি তার কোলের কাছে টেনে বসান। এরপর আব্বাজান আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, বেটা আসাদ, জালিমের এই দুনিয়া থেকে আমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। মনে হয় আমি এখানে আর কয়েক মুহূর্তের মেহমান। তাই তুমি আমার জীবন সায়ান্নে কটি কথা মনোযোগ দিয়ে শোনো। আমার জীবনের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সাদ সবই তুমি অবগত আছো। আমি চেয়েছিলাম ইরাক সত্যিকারে ইসলামী রাষ্ট্রে পরিণত হোক, কিন্তু তা হয়নি। জালিম তা হতে দেয়নি। আমার সে আশা স্বপ্ন এখন দাফন হবার প্রস্তুতি নিচ্ছে। আমি বললাম, আব্বাজান, কেন হয়নি? কোন জালিম তা হতে দেয়নি? তিনি বললেন, ওই বদমাশ সাদ্দামের কারণে হয়নি, সে হতে দেয়নি। আমি একাধিকবার তাকে দেশে ইসলামী শাসন প্রবর্তনের জন্য উদ্বুদ্ধ করেছি, উৎসাহ দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, সে দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার পরিবর্তে বিদেশি সাম্রাজ্যবাদীদের ইঙ্গিতে দেশকে ইসলাম মুক্ত করে ছেড়েছে। সারা দেশে সে নিজের মূর্তি তৈরি করে দেশটাকে পরিণত করেছে পূজা মণ্ডপে, আর নিজে সেজেছে ফেরাউনের ন্যায় খোদা। ফেরাউনি কায়দায় বন্ধ করে দিয়েছে ধর্মীয় শিক্ষার পথ। এরপর সেই বিদেশি প্রভুদের ইশারায় 1980 সালে সে বিনা প্ররোচনায় ইরানের সাথে যুদ্ধ বাজিয়ে দেশকে মারাত্মক বিপর্যয়ের মুখে নিক্ষেপ করেছিল। এখানেই সে থেমে থাকেনি। 1990 সালে ওই আমেরিকার পরামর্শে কুয়েতে অভিযান চালায়, যা পুরো আরব তথা মুসলিম বিশ্বের জন্য সমূহ বিপদ সৃষ্টি করে। সাদ্দাম জুজুর ভয় দেখিয়ে আমেরিকা আরব বিশ্বের প্রায় প্রতিটি দেশে ঘাঁটি করে বসে। এই পাপিষ্ঠ স্বজাতীয় গাদ্দারের উসিলায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বশেষ ওসিয়ত, তোমরা ইহুদি নাসারাগণকে জাজিরাতুল আরব থেকে বের করে দাও, এর অমান্য করা হয়। ইহুদি নাসারা গোষ্ঠী পবিত্র হারামাইন শরীফাইনে প্রবেশ করে তার পবিত্রতাকে বিনষ্ট করে চলছে প্রতিনিয়ত। আব্বাজান কিছুক্ষণ থেমে থেকে পুনরায় আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, ইরান ইরাক যুদ্ধের সময় ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য আমেরিকা সাদ্দামকে জৈবিক ও রাসায়নিক অস্ত্রের উপাদান সরবরাহ করেছিল। এর পিছনে আমেরিকার উদ্দেশ্য ছিল অত্যন্ত খারাপ। তার লোলুপ দৃষ্টি ছিল ইরাকের তেলের উপর। তাই সে সাদ্দামকে এই অস্ত্র দিয়ে এক ঢিলে দুই পাখি শিকারের পথ পরিষ্কার করেছে। একদিকে সাদ্দামকে নায়ক সাজিয়ে কুয়েত দখলের নাটক মঞ্চায়ন করে, অন্যান্য আরবীয় সরকারগুলিকে এই কাগজে বাঘ সাদ্দামের ভয় দেখিয়ে নিজের বাগে এনে স্থায়ী সামরিক ঘাঁটি গাড়তে সক্ষম হয়েছে। অপরদিকে ইরাককে এখন নিস্তব্ধ অস্ত্রমুক্ত করার অভিযোগ তুলে ইরাকের বালুর নিচের তরল স্বর্ণ তেল লুট করার পায়তারা চালাচ্ছে। আমার ভয় এবং আশঙ্কা হচ্ছে আমেরিকা তার এই দ্বিতীয় উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে অচিরেই ইরাকে আগ্রাসন চালাতে পারে। আমি আব্বাজানের একথা শুনে ভীত ও চিন্তিত হয়ে পড়লাম। তিনি আমাকে অভয় দিয়ে বললেন, আসাদ, ঘাবড়ে যেও না। বিপদের কথায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়া সাহসী ব্যক্তিদের কাজ নয়। বিপদ যত কঠিন এবং ভয়াবহ হোক, সাহসী ব্যক্তিরা তার মোকাবেলায় দৃঢ়প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যায়। তুমি এক সাহসী পিতার গর্বের ধন।
বিপদে মুষ্টি পড়া তোমার শোভা পায় না। তোমার প্রতি আমার শেষ ওসিয়ত এবং নির্দেশ এটাই, অনাগত সেই বিপদের মোকাবেলা করে দেশ, জাতি, ইসলামের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যথোপযুক্ত পদক্ষেপ নাও। কথা বলতে বলতে আব্বাজান হাঁপিয়ে উঠলেন। সহসাই তার রোগ যন্ত্রণা বেড়ে গেল। আমি তার মাথাটা কোলে তুলে নিলাম। তিনি আমাকে আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু মালাকুল মাউত সে সুযোগ তাকে দিল না। তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে এই দুনিয়া ছেড়ে আমাকে এতিম করে চলে গেলেন। বলতে বলতে মেজর সাহেব ডুকরে কেঁদে উঠলেন। তা দেখে সালমানেরও কান্না পেল। সে তাকে সান্ত্বনা দিল। মেজর সাহেব কিছুটা আত্মস্থ হয়ে বললেন, আমি আর আব্বাকে এ কথা জিজ্ঞেস করার সুযোগ পেলাম না যে আব্বাজান, আমি কি ধরনের পদক্ষেপ নিব। এর কিছুদিন পর রুকাইয়ার আম্মা হঠাৎ ইন্তেকাল করেন। এই দুই ব্যক্তির মৃত্যুতে আমি একেবারে ভেঙে পড়ি। কোনো কাজেই মন বসাতে পারছিলাম না। মেজর সাহেব ধারাবাহিকভাবে বলেই চলছেন, আর সালমান, রুকাইয়া ও মোয়াজ নির্বাক হয়ে শুনছে। খাওয়ার লোকমা কারো মুখেই উঠছে না। মেজর সাহেব সর্বমহলেই স্বল্পভাষী মানুষ হিসেবে পরিচিত। যে কোনো কথা সংক্ষেপে সারাই তার অভ্যাস। কিন্তু এই মেহমানের সাথে যেভাবে তিনি দীর্ঘ আলোচনা করে চলছেন, তাতে রুকাইয়া আশ্চর্যান্বিত হলো বটে, কিন্তু কিছু বলল না। আজ তার পিতা এই মেহমানের কাছে এমন কিছু অজানা কথা বলছেন যা তারও জানা নেই। তাই সে পিতাকে কথা বলতে বারণ না করে সেও বরং রীতিমতো শ্রোতা বনে গেল। সালমানের উসিলায় এসব জানতে পেরে মনে মনে ধন্যবাদ দিল তাকে। মেজর সাহেব বলে চলছেন, এরই কোনো এক বিকেলে মনের বিষণ্ণতা কাটাতে চলে গেলাম দজলা নদীর তীরে। নল খারগার পাশে ঘন ঘাসে আচ্ছাদিত এক স্থানে বসে পড়লাম একা একা। এভাবে অনেক সময় অতিবাহিত হলো। দিনমণিটা পশ্চিম আকাশে লালিমা ছড়িয়ে গোধূলির কোলে মুখ লুকানোর প্রস্তুতি নিচ্ছে তখন। সূর্যের রক্তরাঙা কিরণমালা দজলার বাণীতে দোল খাচ্ছে। আমি পলকহীন দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম সেই মৃদু ঢেউয়ের উপর আছড়িয়ে পড়া গোধূলি বেলার সূর্যের রক্তিমাভা। নদীর দোল খাওয়া পানি এবং সূর্যের রক্তিমাভ কিরণের সংমিশ্রণে আমার মনে হলো যেন পুরো দজলায় রক্তধারা প্রবাহিত হচ্ছে। আমি শিউরে উঠলাম। মনটা হাই হাই করে উঠল। কল্পনার পাখায় ভর দিয়ে চলে গেলাম শত শত বছর পূর্বে, 1258 সালের 10 ফেব্রুয়ারির বাগদাদে, যখন মঙ্গলরা হামলা করে বাগদাদের 500 বছরের প্রাচীন নিদর্শনাবলী ধ্বংস করেছিল। লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে দজলার পানিতে রক্তে একাকার করেছিল। ভাবলাম, বাগদাদের কি পুনরায় সেই পরিণতি ঘনিয়ে আসছে? আব্বাজানের কথা এবং আমেরিকার ভাবসাবে তো তাই মনে হয়। তবে কি আমেরিকার প্রেসিডেন্ট বুশ হবে নব্যযুগের হালাকু খান? আব্বাজান তো মৃত্যুর পূর্বে সেরকম ইঙ্গিতই দিয়েছিলেন। আমি সেখানে বসে এসব কথাই ভাবছিলাম। হঠাৎ কারো হাতের আলতো ছোঁয়ায় চমকে উঠলাম। ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখি আমার বাল্যবন্ধু সাবের আহমেদ দাঁড়িয়ে। তাকে দেখে অন্য কোনো কথা না বলে নদীর দিকে ইশারা করে বললাম, দেখো সাবের, দেখো, দজলায় আজ রক্তধারা প্রবাহিত হচ্ছে। আমার এই কথা শুনে সে হাসতে লাগলো। আমাকে বলল, আসাদ, তোর মাথাটি ঠিক আছে তো? কোথায় রক্ত? কিসের রক্ত? ততক্ষণে সূর্য অস্তাচলে হারিয়ে গিয়েছিল, তাই তাকে আর কিছু বললাম না। দুই বন্ধু একত্রে সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসেও কিছু ভালো লাগছিল না। চোখের তারায় শুধু বারবার ভেসে উঠছিল দজলার দেখা সেই রক্তপ্রবাহের কাল্পনিক প্রতিচ্ছবি। অন্যান্য রাতের তুলনায় সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। ভাবছিলাম ঘুমালে হয়তো একটু শান্তি পাব, কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও ঘুমাতে পারলাম না। ঘুম নামক শান্তির পরশ আমার সাথে যেন লুকোচুরি খেলছিল। শত চেষ্টায়ও তাকে ধরতে পারছিলাম না। আমার জীবনে এরকম অস্বস্তি না এর পূর্বে কখনো লেগেছে, না এর পরে আর লেগেছে। শেষতক বিছানা ত্যাগ করে বাইরে চলে গেলাম। কিছুক্ষণ খেজুর বাগানে পায়চারি করলাম। এতে কিছুটা ভালো লাগলো। তাই ঘরে এসে অজু করে 2 রাকাত নামাজ পড়লাম। অতঃপর কিছুক্ষণ পবিত্র কোরআন পাক তিলাওয়াত করলাম। মনটা প্রশান্তিতে ভরে গেল। ঘুমে চক্ষু ভেঙে আসলো। কোরআন রেখে বিছানায় গা এলিয়ে দিতেই গভীর নিদ্রায় হারিয়ে গেলাম।
ঘুমের মধ্যে এক আশ্চর্য স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের বাস্তব রূপ হলো আমার এই ভূগর্ভস্থ বাংকার। এর নির্মাণ কাঠামো এবং নকশা সবই স্বপ্নে দেখা, যা বাস্তবায়ন করতে আমাকে 100 ভাগ গোপনীয়তা রক্ষা করতে হয়েছে। অবশ্য বন্ধু সাবের আহমেদের কাছে এ ব্যাপারে আমি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ, কেননা বিদেশি নির্মাণ প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে সাদ্দামের দুর্ভেদ্য বাংকার তৈরির সময় তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। আমি যখন সাবেরের সাথে দাজলায় দেখা রক্তস্রোতের ব্যাপারটি এবং সেই রাতে স্বপ্নে দেখা পাতাল কক্ষের নকশা সম্বন্ধে আলোচনা করলাম, তখন সে তার সেই বিদেশি ইঞ্জিনিয়ারের কথা আমাকে বলল। অবশেষে সেই ইঞ্জিনিয়ারের সহায়তায় কাজ দ্রুত সম্পন্ন করা হয়। এ পর্যন্ত বলে মেজর সাহেব থেমে গেলেন। সালমান জানতে চাইল, আচ্ছা চাচা যান, কী উদ্দেশ্যে আপনি এই দুর্ভেদ্য বাংকার তৈরি করলেন? এখানে তো শুধু লুকিয়ে থাকা যেতে পারে, শত্রুর মোকাবেলা তো এখানে বসে করা সম্ভব নয়। সালমানের এ কথায় মেজর সাহেব বললেন, দেখো বেটা, রাত এখন 1:30। কথা বলতে বলতে এখনও আমাদের খাওয়া শেষ হলো না। জলদি খাওয়া শেষ করো। তোমার এখানকার প্রশ্নের উত্তর দিনের বেলা আমার মামুনের কাছ থেকে জেনে নেবে। এর পরের সব কিছুই তার জানা আছে। আমাকে এখন ঘুমাতে হবে, ভোর 5টায় আবার ডিউটিতে যেতে হবে। তুমি রাগ করো না কেমন? সালমানও তাকে আর কিছু জিজ্ঞেস না করে তাড়াতাড়ি খাওয়া শেষ করে শুয়ে পড়ল। মেজর সাহেব রুকাইয়া ও মুয়াজকে নিয়ে ঘরে ফিরতে উদ্যত হলে মুয়াজ বেঁকে বসল। সে মেহমানের সাথে এখানে থাকবে। মেজর সাহেবও চিন্তা করলেন, সালমান রাতে একা থাকতে ভয় পেতে পারে, তাই তিনি মুয়াজকে তার কাছে রেখে রুকাইয়াকে সঙ্গে নিয়ে ঘরে চলে গেলেন। বিভিন্ন চিন্তার কারণে সালমানের চোখে আজ ঘুম আসছে না। কল্পনায় তার মন ছুটে চলে গেল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে পত্রিকা অফিসে তার সহকর্মীদের সাথে কাজ করা, সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে ছোটোছুটি ইত্যাদি স্মৃতি মনে জাগে তার। আরও মনে পড়ে বাড়িতে থাকা মা বাবা, ভাই এবং ছোট বোন ফাহিমার কথা। এসব চিন্তার মাঝে একসময় সে ঘুমিয়ে পড়ে। রাজায় রাজায় যুদ্ধ, রাজ্য দখলের লড়াই, সাম্রাজ্য বিস্তারের আগ্রাসন প্রায় প্রত্যেক যুগেই পরিলক্ষিত হয়। মানুষের উপর মানুষের প্রভুত্ব প্রতিষ্ঠার চিরায়ত সংগ্রামিত সত্য মিথ্যার এবং জালিম মাজলুমের লড়াইয়ের আদি ইতিহাস। কিন্তু এই সময়ের মতো দাজ্জালের প্রতীকী রূপ নিয়ে বুশ চক্রের মতো একটা ভয়ঙ্কর ও বিভৎস রূপে আর কোনো দানবীয় শক্তির উপস্থিতির কথা ইতিহাস সাক্ষ্য দেয় না। পৃথিবী জুড়ে মানুষের আবেদন নিবেদন উপেক্ষিত হলো, ধৃষ্টতার সাথে পদদলিত হলো জাতিসংঘসহ নানা ধরনের আন্তর্জাতিক সংগঠন সংস্থার দাবি, সনদ এবং অধিকার মালার সকল নীতিমালা। মানবতা, মানবাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে মানুষের সৃষ্ট নীতিগুলো পদদলে পৃষ্ঠ হল। মানবতার এমন বিপর্যয় ও হাহাকার এর আগে এমন উৎকণ্ঠভাবে আর কখনো ধরা পড়েনি কখনো। রাষ্ট্রের স্বাধীনতা, জাতি রাষ্ট্রগুলোর অহংকারের সার্বভৌমত্ব, বর্বরতার কাছে আর কখনো কি এতটা অসহায়ভাবে পিষ্ট হয়েছে? মানুষের মৃত্যু নিয়ে শিশু, নারী, বৃদ্ধ আর নিরস্ত্র অসহায় মানুষের মাতম, হাহাকার আর আহাজারির ভেতর নরপশুদের উল্লাস আর কখনো এতটা ভয়াবহ রূপে প্রত্যক্ষ করা গেছে কি? এক কথায় উত্তর, না। আফগানিস্তানের মানচিত্র জুড়ে অজস্র শহীদের লাশ, লাশের হাড়গোড় আর রক্তের রেখাগুলোর মাতম বন্ধ হবার আগেই কুকিয়ে উঠল সমগ্র ইরাক তথা আরব জাহান। 20 মার্চ ইঙ্গো মার্কিন দানবীয় বাহিনী ইরাকে আগ্রাসন শুরুর পর অবিরাম ধারায় অসংখ্য নাপাম, ক্লাস্টার বোমা এবং নিষিদ্ধ সব বোমা বর্ষণ করে যাচ্ছে বাগদাদ, কারবালা, মসুল, তিকরিত, কিরকুক, বসরা, নাসিরিয়া, নাজাফসহ প্রতিটি শহর বন্দরে। এতে ইরাকের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি ধ্বংস হলেও হানাদাররা তেমন কোনো সুবিধা করতে পারছে না, বরং তুলনামূলক ক্ষতিটা তাদেরই বেশি হচ্ছে। স্বাধীনতাপ্রিয় ইরাকিরা লাঠি ছোটা নিয়ে আগ্রাসীদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের হাতে এ পর্যন্ত বহু বিমান, হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং বিপুল সংখ্যক সৈন্য হারিয়ে আমেরিকা তার ইরাক আক্রমণে ভুল বুঝতে পারছে। তবে ওই যে কথায় বলে না, মানুষ একটা ভুলের মাসুল দিতে আরও 10টা ভুল করে থাকে। আমেরিকার অবস্থাও হয়েছে ঠিক তাই।
আফগান ইরাকে হামলা করে সে যে মারাত্মক ভুল করেছে তার মাসুল অবশ্যই তাকে দিতে হবে। জোট বাহিনীর ইরাক আক্রমণের আজ 12তম দিন। এর মধ্যে ইরাকি বাহিনীকে তারা পরাজিত করতে পারেনি বাগদাদের পতন ঘটাতে। আমেরিকা এবার হয়তো তার পূর্বসূরিদের বাতলানো ঘৃণ্য শঠ এবং প্রতারণার পথ অনুসরণ করবে। ষড়যন্ত্রের মাধ্যমে অর্থ ও ক্ষমতার টোপ ফেলবে ইরাকি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে। তারপরও কি তারা পারবে ইরাক দখল করতে? হয়তো পারবে, কিন্তু দখলই ইরাক হবে আমেরিকার জন্য গলায় আটকানো কাঁটার মতো। তখন না পারবে দখলে রাখতে আর না পারবে ছেড়ে দিতে। এই কথাগুলি বসে বসে চিন্তা করছিল সালমান। তার মুখোমুখি বসে সবক পড়ছে মোয়াজ। হঠাৎ একটি ছায়া এসে পড়ল তার সম্মুখে। সে চমকে পিছনে তাকিয়ে দেখল রুকাইয়া এসেছে। তার হাতে একটি টিফিন ক্যারিয়ার। ভিতরে আসতে পারি জনাব মেহমান? দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইল রুকাইয়া। কেন নয়, অবশ্যই আসবে। দৃষ্টি নিম্নগামী রেখেই সালমান বলল, এখানে আসতে অনুমতির প্রয়োজন কি? জি অবশ্যই প্রয়োজন আছে, বলল রুকাইয়া। যেখানে হোক, যে কারো নিকট হোক, ঘরে রুমে প্রবেশের পূর্বে অনুমতি নিতে হবে। এটাই আমাদের মহান রাসূলের শিক্ষা। আসলেই তো, বিষয়টি আমার স্মরণ ছিল না, লজ্জিত ভঙ্গিতে বলল সালমান। তা দেখে রুকাইয়া বলল, এতে লজ্জিত হওয়ার কিছু নেই জনাব। সব বিষয় সবসময় মানুষের মনে থাকে না, তবে বুদ্ধিমান সে ব্যক্তি যাকে ভুল ধরিয়ে দিলে তা শোধরে নেয়। সে যাক, সকালে নাস্তাটা সেরে নিন। মোয়াজ, তুমি এখন পড়া বন্ধ রাখো ভাইয়া। রুকাইয়া দস্তরখান বিছিয়ে তাদের দুজনের সামনে নাস্তা সাজিয়ে দিল। সালমান তাকে তাদের সাথে বসতে বললে সে নাস্তা খেয়েছে বলে জানালো। তারা দুজন নাস্তা খাওয়া শুরু করল। রুকাইয়া বুক সেলফ থেকে ইরাকের প্রাচীন ইতিহাস এবং মুসলমানদের আগমন নামক বইটি এনে একটি চেয়ারে বসে পড়তে লাগল। সালমান তাকে উদ্দেশ্য করে বলল, রুকাইয়া, তোমার আব্বাজান বলেছিলেন তুমি তার বাংকার নির্মাণের লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে অবগত, তাই সে সম্বন্ধে কিছু বললে খুশি হতাম। আপনি আমাদের মেহমান, আপনি একটি বিষয় জানতে চাইলে সেটা আপনাকে অবগত করানো আমাদের কর্তব্য, বলল রুকাইয়া। ইরাকের ভূখণ্ডে পাহাড় নেই বললেই চলে, তা অবশ্যই আপনার জানা আছে। এখানে যখন বিদেশি বাহিনী হামলা চালাবে তখন হয়তো ইরাকিদের গেরিলা যুদ্ধে নামতে হবে, আর গেরিলা লড়াইয়ের জন্য পাহাড়ের প্রয়োজন সবচেয়ে বেশি। ইরাকে যেহেতু তা কম, তাই এই বাংকারের আয়োজন। আর বিদেশি শত্রুরা যে এখানে আগ্রাসন চালাবে তা এক যুগ আগ থেকে তাদের নর্দন কুর্দনেই বোঝা যাচ্ছিল। উপসাগরীয় যুদ্ধ শেষ হলেও মার্কিনীদের ইরাকের প্রতি আক্রোশ শেষ হয়নি। ফলে গত এক যুগ ধরে তারা ইরাকের উপর হামলা অব্যাহত রাখে, যার সংক্ষিপ্ত পরিসংখ্যান হল: যুদ্ধ শেষে নিরাপত্তা পরিষদের 661 নং প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ কর্তৃক ইরাকের উপর নিষেধাজ্ঞা আরোপ। 1992 সালের 2 আগস্ট নিরাপত্তা পরিষদের 688 নং প্রস্তাব অনুযায়ী ইরাকের উত্তরাঞ্চলে প্রতিষ্ঠা করা হয় নো ফ্লাই জোন। 1992 সালের 28 ডিসেম্বর অপারেশন সাউদার্ন ইয়ার নামে ইরাকি মিগ 29 ঘাঁটিতে মার্কিন বিমান হামলা। 1993 সালের 13 জানুয়ারি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ইরাকি বিমান ঘাঁটিতে মিসাইল আক্রমণ। 1993 সালের 17 জানুয়ারি জাফরানিয়ায় পরমাণু কেন্দ্রের উপর 42টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। 1993 সালের 27 জুন ইরাকি গোয়েন্দা সংস্থা প্রধান কার্যালয়ে মার্কিন মিসাইল আক্রমণ। 1996 সালের 3 ও 4 সেপ্টেম্বর ইরাকি ঘাঁটিতে মার্কিন আক্রমণ। 1998 সালের 16 থেকে 20 ডিসেম্বর ইঙ্গো মার্কিন বাহিনীর ইরাকের পারমাণবিক, রাসায়নিক, জীবাণু অস্ত্র তৈরি কেন্দ্রগুলোতে হামলা। 1998 সালের 30 ডিসেম্বর হামলা পাল্টা হামলায় ইরাকের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। 1998 সালের 30 ডিসেম্বর থেকে 2003 পর্যন্ত যৌথ বাহিনীর ডেজার্ট ফক্সের প্রায় প্রতিদিনই ইরাকের বিভিন্ন স্থানে বিমান আক্রমণ অব্যাহত ছিল। আচ্ছা, তা বুঝলাম, গেরিলা লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছে এই বাংকার, বলল সালমান। কিন্তু এখানে আর কজন গেরিলা যোদ্ধা থাকতে পারবে? সালমানের কথা শুনে রুকাইয়া একটু মুচকি হেসে বলল,
আপনি আমাদের বাংকারে প্রবেশের পর আব্বাজানকে যখন বললেন, আমি বাংকার দেখে আশ্চর্য হয়েছি, তখন তিনি আপনাকে বলেছিলেন আরও আশ্চর্য লুকিয়ে আছে এখানে। সে কথাটি কি মনে আছে আপনার? জি, অবশ্যই মনে আছে, বলল সালমান। তবে প্রথমে আপনার সেই লুকায়িত আশ্চর্য দেখতে হবে, এরপর বলবো এখানে কজন যোদ্ধা থাকতে পারবে, বলল রুকাইয়া। ঠিক আছে, চলো, তবে আগে লুকায়িত আশ্চর্যটাই দেখি, সালমান বলল। চলতে পারবেন তো, জিজ্ঞাসা রুকাইয়ার। ইনশাল্লাহ পারব বই কি, সংক্ষিপ্ত উত্তর সালমানের। সালমান খাট থেকে নেমে মোয়াজের হাত ধরে হাঁটা শুরু করল। রুকাইয়া সামনে হাঁটছে। তারা যখন কক্ষের উত্তর পাশের দেয়ালের কাছে গেল, তখন রুকাইয়া একটি গোপন সুইচ টিপে দিল। অমনি দেয়ালে অবস্থিত দরজা খুলে গেল। সাথে সাথেই সেখানে আবিষ্কৃত হলো